সবাইকে সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি TVN24 আয়োজিত TVN স্পেশাল অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটি একটু ভিন্ন, কিভাবে সেটি কিছুক্ষণ পরে বুঝে যাবেন। আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে বাংলাদেশ নিয়ে আলোচনা করব আমরা। ক্ষমতার পালাবদল, রাস্তার আন্দোলন আর বাস্তবতা, বাংলাদেশ রাজনীতির উত্তাল মুহূর্তে আমরা আজকে কথা বলবো দেশের অন্যতম শীর্ষ বুদ্ধিজীবী প্রফেসর সলিমুল্লাহ খানের সঙ্গে। তিনি বিশ্লেষণ করবেন এটি কি শুধুই ক্ষমতার খেলা বাংলাদেশে, এটি যা হচ্ছে এখন, নাকি পরিবর্তনের সময়। যারা নতুন প্রজন্মে আছেন তাদের জন্য বলছি, সলিমুল্লাহ খান ইজ an eminent writer critic in Bangladesh. He teaches in Lacanian psychologist at University of Liberal Arts in Bangladesh. কাজেই আপনাদের জন্য থাকবে কিছু। আজকের অনুষ্ঠানের এই পর্বে আমরা রেখেছি বাংলাদেশ ক্ষমতার খেলা নাকি পরিবর্তনের সময়। স্বাগত জানাচ্ছি সলিমুল্লাহ খান আপনাকে। আশা করি আপনি ভালো আছেন। ধন্যবাদ আপনাকে। বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। অনেকে বলে থাকেন আপনি যে কথাগুলি বলেন বিতর্কিত, অনেকে বলেন বুঝতে কষ্ট হয়, অনেকে বলেন অনেক সময় নিয়ে অনেক কিছু বলেন। আমরা আজকে দেখবো আপনি আসলে কি বলছেন, কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি আমরা বলি যে মৌলিক প্রশ্ন, এখন সময় হয়েছে কিছু জানার। আমরা চেষ্টা করবো আপনার কাছে কিছু শোনার। সময় ক্ষেপণ না করে তাহলে প্রথম প্রশ্নটা করে ফেলি আপনাকে। চলুন, জুলাই অভ্যুত্থান নিয়ে কথা বলবো প্রথমে। বলুন। তো গত বছর হয়ে গেল, সেটি 1 বছর অতিক্রান্ত হয়ে গেল। অনেকেই অনেক কিছু আশা করছিলেন, আমরা সেখানে যাব কিছুক্ষণের মধ্যে। কিন্তু একটি মৌলিক প্রশ্ন অনেকেই করছেন, আমাদের কাছে সেই প্রশ্নটি আছে। জুলাইয়ের অভ্যুত্থানকে আপনি বিপ্লব বলেছেন। ফরহাদ মাজহার ভালো করে চেনেন আপনি। একে বিপ্লব বলতে নারাজ। গণ অভ্যুত্থানের 1 বছর পর এই অভ্যুত্থান বা বিপ্লবের চরিত্র কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। বিপ্লব মানেই কিন্তু গণ অভ্যুত্থান, কিন্তু গণ অভ্যুত্থান মানেই বিপ্লব নাও হতে পারে। এই হচ্ছে সমস্যা। একটা জেনার যদি আপনি দেখেন, এইটা হচ্ছে গত বছর যে পরিবর্তনটা হয়েছে তার দুটো উদ্দেশ্য ছিল। এক হচ্ছে দেশে দীর্ঘদিন ধরে যে স্বৈরাচার বিরাজমান ছিল তার হাত থেকে মানুষ অব্যাহতি চাচ্ছিলেন, সেই স্বৈরাচারের অবসান ঘটনা অবশ্যই একটা বিপ্লবী ঘটনা। কিন্তু তারপরে দেশের রূপান্তরের জন্য তাদের কোনো প্রস্তুতি ছিল কিনা, সেটা যদি আপনি মনে করেন তাহলে এটা হয়তো সম্পূর্ণ বিপ্লব হতে পারেনি। বিপ্লব মানে যদি আমরা বলি আমূল পরিবর্তন, আমাদের এখানে পরিবর্তন হয়েছে, কিন্তু এই পরিবর্তন আমূল কিনা এটা নিয়ে তর্ক চলতে পারে। এখন যারা বলেন যে আমার কথা বিতর্কিত, আমি তাদের স্বাগত জানাই, কারণ বিতর্ক ছাড়া আমাদের কোনো জিনিস বুঝবার কোনো উপায় নাই। আমরা যখন কথা বলি পরস্পরের কথা শোনার ভান করি, কিন্তু বোঝার জন্য শুনি নাকি তাকে পরবর্তী প্রশ্নটা করার জন্য শুনি। যেমন আপনি এখন তৈরি হচ্ছেন। হ্যাঁ, আমি তো অবশ্যই তৈরি হচ্ছি, কিন্তু আমি শুনছিও না, বলছি আমি আশা করছি আমাদের শ্রোতা যারা আছেন তারা বিপ্লব বলতে আমি এটাকে বলবো, যেমন বিপ্লব কথাটা অনেকে মনে করেন শুধু সমাজতান্ত্রিক বিপ্লবের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, মার্কসিস্ট যারা আছেন না, কিন্তু দেখেন মার্কসিস্টদের নেতা ছিলেন ভ্লাদিমির ইলিচ লেনিন। 1905 সনে রুশ দেশে যে ঘটনা ঘটেছিল, মানে একটা উনি নাম দিয়েছিলেন গণতান্ত্রিক বিপ্লব। গণতান্ত্রিক বিপ্লবে সোশ্যাল ডেমোক্রেসির 2 কৌশল, তার একটা বইয়ের নাম। তো তাতে বোঝা যায় বিপ্লব কথাটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য। বুর্জোয়া শ্রেণীর বিপ্লব আছে, শ্রমিক শ্রেণীর বিপ্লব আছে। বাংলাদেশে যে বিপ্লবটা হয়েছে এইটা ছিল জনগণের হাতে যে রাষ্ট্রের মালিকানা আছে বলে তত্ত্বে বলা হয়েছিল, সেটা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছিল। যে কারণে হোক, আমি ষড়যন্ত্র কথাটা ব্যবহার করছি না, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে জনগণ ধরুন অনেক বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ভোটাধিকারের মানেটা কি? ভোটাধিকার মানে হচ্ছে আমার সম্পত্তির মালিক আমি, সেই মালিকানা আমাকে তো ফিরে পেতে হবে। এটা আমার মালিকানা যারা আমার কাছে কেড়ে নিয়েছিলেন, আমি তাদেরকে যদি আমার ঘর থেকে বের করে দেই, ঘটনাটা আমার কাছে তো বৈপ্লবিক মনে হবে। কিন্তু তারপরে আমার ঘরের কর্তৃত্ব আমি গ্রহণ করতে পারলাম না, অন্যজনে দখল করলো। আপনাকে সেই উদাহরণটা আমি দেই। 1971 সনের ঘটনাটা কি? 1971-এ বাংলাদেশের মানুষ অনেক রক্ত দিয়েছে, অনেক যুদ্ধ করেছে। একটা পাকিস্তানি স্বাধীনতার 23 বছর পরে তাকে আবার করে স্বাধীনতা হলো কেন? তাহলে 71-এর ঘটনাকে কেউ কিন্তু ভুলেও বিপ্লব বলে না। আমরা কয়েকজন ছাত্র আমরা বলছিলাম যে বিপ্লবের সম্ভাবনা ছিল, যা নষ্ট করে ফেলেছে, সেই জন্য নাম হচ্ছে বেহাত বিপ্লব। আচ্ছা, শব্দটা কাজে এইবারের বিপ্লবটা কিন্তু কেউ বলে না যে আমরা একটা বিপ্লব করছি। তারা বলছে আমরা আমাদের মাথার উপর একটি জগদ্দল পাথর চেপে বসেছে, যে আমরা বাড়ির মালিক, কিন্তু আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে এসে বলছে আমার বাপ দেশটা স্বাধীন করে দিয়ে গেছে, সিন্দাবাদের ভূতের মতো। সেই জন্য আমরা তার বিরুদ্ধে যে ছাত্ররা আন্দোলন শুরু করেছেন তাদেরকে দিয়েছি। আপনি তাদেরকে পায়োনিয়ার বলেন, তাদেরকে মাস্টার মাইন্ড বলেন, অথবা তাদের অগ্রসেনা বলেন, ভ্যানগার্ড বলেন, যা আপনি বলেন, তারা যে কাজটা করেছে এটা জনগণের সমর্থন ধন্য হয়েছে।
এখন তারপরে তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নেই, এখন সকলেই মিলে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করে দেশকে অন্য পথে নিয়ে যেতে পারে। এমনকি আমরা সবচেয়ে একটু আশ্চর্য হব না যদি তারা দেখে যে পুরনো ব্যবস্থা আবার ফিরে এসেছে। আমি এটাকে বিপ্লব বলবো তখনই যদি পুরনো অবস্থা ফিরে আসতে না পারে। আপনি আশঙ্কা করছেন ফ্যাসিবাদ ফেরত আসতে পারে? পুরনো ব্যবস্থার নাম ফ্যাসিবাদ হবে কিনা এটা নিয়ে তর্ক চলে। আমি বলি পুরনো ব্যবস্থা ফ্যাসিবাদের অনুরূপ হয়েছিল। ওকে, অর্থাৎ ইউরোপে যে মতবাদকে ফ্যাসিবাদ বলা হয়েছিল, যেটার উৎপত্তি হচ্ছে প্রথম মহাযুদ্ধের পর ইটালিতে, যেটা সবচেয়ে চরম বিকাশ হয়েছে প্রথম এবং দ্বিতীয় মহাযুদ্ধের মাঝখানে জার্মানিতে, ইতিহাস আমরা জানি। কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের পরেও সারা পৃথিবীতে নানা ধরনের স্বৈর শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এগুলিকেও অনেক মনীষী এগুলিকে ফেসিবাদ বলেছেন। কাজে ফেসিবাদ কথার একটা সংকীর্ণ অর্থ আছে, ইটালিয়ান ফেসিবাদ একটা ব্যাপক অর্থ আছে। সারা পৃথিবীতে এক ধরনের স্বৈরতান্ত্রিক দুঃশাসন আছে যেখানে জনগণকে তার অধিকার বঞ্চিত করে, তার অর্জিত সার্বভৌমত্বকে নাকচ করে কিছু লোক ব্যক্তিগত এবং পরিবারগত, অনেক সময় গোষ্ঠীগত, শ্রেণীগত শাসন কায়েম করেছে। বাংলাদেশও সেই অর্থে কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, যে কারণে আমরা পাকিস্তান ভাঙতে রাজি হয়েছিলাম। 1947 সালে যে স্বাধীনতা অর্জিত হয়েছিল এটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদকে বিদায় দেওয়া। কিন্তু তারপরেও আমরা অনেকদিন পরে আবিষ্কার করলাম, মানে 50-এর দশকে আবিষ্কার করলাম যে আমাদের এই স্বাধীনতা কোথায় যেন একটা গলদ রয়ে গেছে। সেই গলদটাকে দূর করার জন্য আমাদেরকে অনেক রক্ত দিতে হলো। সেই রক্তের পরিমাণ কত এটা নিয়ে আমি বলছি না, আমাদের যদি 1 ফোঁটা রক্ত দিতে হয় এটা বলে one drop too many। হ্যাঁ, সেই জন্য 1971-এর মুক্তিযুদ্ধ আমাদের হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, সত্যি কথা বলতে গেলে। কারণ 47 সনে যে পাকিস্তানের আপনি বলছেন প্রথম স্বাধীনতা, উপনিবেশের বিদায়, রাইট, 1971-এ এটা হলো দ্বিতীয় স্বাধীনতা। ঠিক আছে, অনেকের তুলনা করে 24-এর ঘটনাকে, গত বছরের ঘটনাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে চাই। তাহলে কি আপনি এটা তৃতীয় স্বাধীনতা বলবেন? না, এটা আর ওটা এক জিনিস নয়। স্বৈরতন্ত্রের অবসান, আচ্ছা ধরুন ফরাসিরা যে 1789 সনে বিপ্লব করেছিলেন সেটাকে তাদের স্বাধীনতা বলেনি, ফরাসি বিপ্লব বলেছে। আমি এটাকে আমি বলতে চাই এটা জুলাই বিপ্লব। যেমন আমি উদাহরণ দেই, ফরাসি বিপ্লবের পরে ফ্রান্সে আরো অনেকগুলো ছোট ছোট রাজনৈতিক পরিবর্তন হয়েছিল। নেপোলিয়নের পরাজয়ের পর এটাকে বলে কি পুনরুদ্ধার, রেস্টোরেশন। 1830-এর দশকে আরেকটা রেস্টোরেশন হলো, ওইটাকে কেউ বিপ্লব বলে, জুলাই বিপ্লব বলে ওইটাকে ঘটনাচক্রে। তারপরে 1848 সালে বলে ফেব্রুয়ারি বিপ্লব, যার কারণে নেপোলিয়নের ভাতিজা ক্ষমতায় আসেন, নেপোলিয়ন, ছোট নেপোলিয়ন, তৃতীয় নেপোলিয়ন। সেই জন্য বলছি বিপ্লব কথাটা নিয়ে আমাদের এত ব্যবসা করার কিছু নাই। ওকে, সো আপনি আক্ষরিক অর্থে বলছেন যে অভ্যুত্থান আর বিপ্লবের মধ্যে পার্থক্য আছে। জুলাইতে যেটি হয়ে গেল সেটার বিপ্লবী সম্ভাবনা সম্পূর্ণ ছিল, কিন্তু সেটি হয়নি। আপনি বলতে পারেন সেখানে একটি ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, মানুষের একটি আশা আকাঙ্ক্ষার দ্বার উন্মোচন হয়েছে। সেটা সফল হয়েছে কিনা হয়েছে এখনো বলার সময় হয়নি, সেটি বলছেন। একটা গল্প বলি আপনাকে, সকলেই জানে, আবার বললে কোনো দোষ নেই, ভালো কথা কিন্তু দুবার বলা যায়। বলুন। চীনের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ছিলেন চৌ এন লাই, তাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন ফরাসি বিপ্লব সম্পর্কে, মানে অষ্টাদশ শতাব্দীর শেষের ফরাসি বিপ্লব সম্পর্কে মন্তব্য কি। প্রায় 200 বছরের মাথায় উনি বলছেন ইট ইজ টু আর্লি টু সে। 200 বছর পরে, অর্থাৎ এখনো ফরাসি বিপ্লবের ফলাফল। চীনের বিপ্লব উনি বলছেন ফরাসি বিপ্লব ছাড়া কল্পনা করা যায় না, রুশ বিপ্লব কল্পনা করা যায় না। তার মানে এই নয় যে চীনের বিপ্লব ফরাসি বিপ্লবের রেপ্লিকা, এটা তার বিকাশ। সেই জন্য বলছি আজকে সারা পৃথিবীতে এই যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি বাংলাদেশ, যেটা কিছুদিন আগে আমরা পাকিস্তান এবং ভারত পেয়েছিলাম, এইগুলো ফরাসি বিপ্লবের যে আদর্শ, সাম্য, মৈত্রী, স্বাধীনতা, তাছাড়া সম্ভব ছিল না। বিশেষ করে দ্বিতীয় মহাযুদ্ধের পর সারা পৃথিবীতে এমন পরিবেশ তৈরি হয়, আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসন এবং রাশিয়ার নতুন নেতা ভ্লাদিমির ইলিচ লেনিন, তারা উভয় বললেন উপনিবেশগুলির স্বাধীনতা পাওয়ার অধিকার আছে। এই যে রাইট অফ নেশনস টু সেলফ ডিটারমিনেশন, সেটাকে আমি বলছি একটা বিপ্লবী ঘটনা। ওকে, আমি সেই ঘটনা এখন যাব না, কারণ সেটি অনেক বড় আলোচনার অবতরণ করে দিবে। কারণ কার স্বাধীনতা পাওয়ার অধিকার আছে আর কার নেই, কে এটি সিদ্ধান্ত নিবে, এটি অনেক বড় একটি প্রশ্ন। আমি এক বাক্যে শুধু বলি, 2024 সনের জুলাই এবং আগস্ট মাসে যে ঘটনা বাংলাদেশে ঘটেছে, এই ঘটনার তাৎপর্য সুদূর প্রসারী। ইটস এ ল্যান্ডমার্ক ইভেন্ট। আই হোপ সো, আমি তাই আশা করি। এবং আমার এটা ফলাফল এখনো শেষ হয়নি, আমি যেটা চলমান আছে ঘটনা। আমরা একটা স্লোগান দিই না, ফরাসিরা স্লোগান দেয় ভিভ লা রেভলিউশন, আমরা বলতাম ইনকিলাব জিন্দাবাদ, লং লিভ দ্য রেভলিউশন, বিপ্লব দীর্ঘজীবী হোক। এই বিপ্লব দীর্ঘজীবী হচ্ছে, আমরা আশা করতে, এখনো তার ফলাফল করতে তো অসুবিধা নেই। না, এখন তার ফলাফল ঘরে আসেনি, আমরা দেখবো ভবিষ্যতে। তাহলে এই প্রসঙ্গের উপরে আমি আরেকটি প্রশ্ন করি, যেটি ইন্টারকানেক্টেড আপনি বলতে পারেন। অনেকেই আপনাকে এবং জনাব ফারহাদ মাযহারকে গত জুলাইয়ের বিপ্লবের তাত্ত্বিক গুরু ভাবে। এই কথার সাথে আপনি একমত
এই বিপ্লবের কি আদৌ কোনো তাত্ত্বিক ভিত্তি ছিল? যদি থেকে থাকে সেটি কি? আমি বলতে পারবো না। জনাব ফরহাদ মজুর একজন দার্শনিক ব্যক্তি, কবি মানুষ, তার সম্পর্কে বলা যেতে পারে। আমার সম্পর্কে এটা বলা তাহলে সেটি আমরা শুনি। হ্যাঁ, আমি বলছি কি, এই বিপ্লব বা এই রাজনৈতিক পরিবর্তন যেটা হয়েছে, এইটার তাৎপর্য বুঝতে হলে 1971-এর পরিবর্তনটা বুঝতে হবে। 1971-এর পরিবর্তনে হচ্ছিল কি, বাংলাদেশের মানুষের এটা ছিল জনপ্রিয় গণযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। যদি বা এই যুদ্ধের ফলাফল অপরে আত্মসাৎ করেছে, এই কথাটা আহমদ ছফার কথা আমি উদ্ধৃতি দিয়ে বললাম। যদিও বা আমাদের বিপ্লব আমাদের দেশে আমরা তার পূর্ণ ফলাফল বাস্তবায়ন করতে পারিনি, কিন্তু এটা মানুষের মনে যে আশা আকাঙ্ক্ষা তৈরি করেছে, সেইটারই একটা পরিণতি হচ্ছে 2024। নাহলে এটা হতে পারতো না। এই যে মানুষ, এটা কথা না, আমি সংখ্যা নিয়ে তর্ক করছি না। 1,500, 2,000, 20,000 আহত, নিহত, 1 চোখ হারানো, 2 চোখ হারানো, সেই সংখ্যা অগণিত। এই কথা বলে আমি সময় আর বেশিক্ষণ করতে চাই না। কিন্তু কখন মানুষ নিজের প্রাণের চেয়ে মূল্যবান কিছু খোঁজে, এটাকে বঙ্কিমচন্দ্র নাম দিয়েছিলেন ভক্তি, আমরা নাম দিতে পারি স্বাধীনতা, আমি নাম দিতে পারি মানবিক মর্যাদা। মানুষ যখন মানবিক মর্যাদা হারায়, দুলিশাত হয়, তখন সে প্রাণ তুচ্ছ করে হলো মর্যাদা ফিরিয়ে আনতে চায়। মানুষ হচ্ছে একমাত্র সেই প্রাণী যে মর্যাদার জন্য আত্মহত্যা করতে পারে। যখন আমরা আন্দোলন সফল করেছিলাম, আমি তাত্ত্বিক কথা বলছি না, আমরা আত্মহত্যা করতে গিয়েছিলাম। মানে আমি যখন গুলি বুকে নিতে, আবু সাইদ একা গুলি নেয় নাই, আমরাও গুলি নিতে গিয়েছিলাম, আমরা ভাগ্যক্রমে বেঁচে গেছি। তাহলে আমাদের বুকে যে গুলি পড়লেও আমি জীবন দিতে গিয়েছিলাম কি জন্য, কোন প্রেরণা থেকে গিয়েছিলাম? সেই আমি বলবো একই প্রেরণা যেটা ফরাসি বিপ্লবে ঘোষিত হয়েছিল, সাম্য, স্বাধীনতা, মৈত্রী। ফরাসিরা উল্টা করে বলতো স্বাধীনতা, সাম্য এবং মৈত্রী। আমরা এটা 1971-এর নাম একটা করণ করেছিলাম। নাম ছিল আমরা 3টা লক্ষ্যকে সামনে রেখে দেশ স্বাধীন করতে চেয়েছি। 71 শুনি, অনেকে 71-এর সাথে 24-কে বিরোধে নিতে চাচ্ছে। আমি বিরোধী নেওয়ার পক্ষপাতী নয়, এটা একই ঘটনার গুণগত উত্তরণ। আমি মনে করি, যেমন ধরুন 71-এর লক্ষ্য ছিল সাম্য, কিন্তু বাংলাদেশে 50 বছরের সাম্য বেড়েছে না কমেছে আপনি আমার চেয়ে ভালো জানেন। বৈষম্য বেড়েছে, অবশ্যই। ছাত্রদের আন্দোলনের নয়, তার চেয়ে বৈষম্য বিরোধী আন্দোলন। এটা সার্বর্ণ ছিল একটি ঘটনা দিয়ে, যে সরকারি চাকরিতে কোটা প্রথার পরিমাণ কত হবে। পৃথিবীর সব দেশে আমরা জানি কোটা, আমেরিকা যেটাকে অ্যাফার্মেটিভ অ্যাকশন বলে, সেটা 5-10 ভাগ থাকে, অথবা অবহেলিত শ্রেণীর সাহায্যের জন্য থাকে। কিন্তু এখন আর নেই অ্যাফার্মেটিভ অ্যাকশন। না, এখন না থাকুক, আমি শব্দটা তো ইতিহাসে জানি। কিন্তু যখন সংখ্যাগুরু সমাজ নিজের জন্য অ্যাফার্মেটিভ অ্যাকশন চায়, তখন এটা ফ্যাসিবাদ হয়। আওয়ামী লীগ এই কারণে ফ্যাসিবাদ কায়েম করেছিল, এবং সেটা করেছিল তারা একটু জনপ্রিয় মুক্তিযুদ্ধে চেতনাকে অপব্যবহার করে। মানে অর্থাৎ মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা, আমার দাদারা, তাই আমাকে এখন সরকারি চাকরিতে কম মেধা হলেও দিতে হবে। সেকালের প্রধানমন্ত্রী কে বলেছিলেন যে মুক্তিযুদ্ধের ছেলেমেয়েরা মেধাবী নয়, ওই রাজাকারের ছেলেপেলেরা শুধু মেধাবী। এই কথাটার মধ্যে তার এই অহংকার এবং হুমকিটা প্রকাশ পায়। অর্থাৎ দেশে তিনি সমানাধিকার দিতে প্রস্তুত নন। এটা গণতন্ত্রের চেতনার বিরুদ্ধে, সামনের চেতনার বিরুদ্ধে। সুতরাং 1971 মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। এই জন্য আমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করা ন্যায়সঙ্গত মনে করেছি। আপনি এটাকে যে তাত্ত্বিক ভিত্তি বলতে চান, বলতেই পারেন। অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা ন্যায়সঙ্গত, এই কথা মা সুতুং বলেছেন। আমি মা সুতুং না বললেও এই কথা আমিও বলতাম। তার অর্থ আপনি সরাসরি স্বীকার না করলেও তাত্ত্বিক গুরু, আপনি মনে করেন যে এই তত্ত্বটাই আসলে বাস্তব। আমি গুরু নই, আমি শিষ্য মাত্র, বলছি। আমি জনগণের শিষ্য, জনগণের আমরা ধরে নিলাম। হ্যাঁ, আমরা ধরে নিলাম। আপনি যে কথাটি বলছিলেন বঙ্কিমচন্দ্রের, যে ভক্তি, ভক্তি, তুমি কি বিসর্জন দিতে চাও? জীবন হচ্ছে অতি তুচ্ছ। মানে তোমার পণ কি? বলে আমার পণ জীবন সর্বস্ব, জীবন সর্বস্ব। ওই চরিত্র বলে অতি তুচ্ছ। হ্যাঁ, সে বলে কি জীবন সে তো যে কেউ দিতে পারে, সে তো তুচ্ছ, আর কি আছে? তখন উত্তর উপন্যাসের নামটি আনন্দমঠ। ভেরি নাইস। হ্যাঁ, সেই কথাটাই আমার হঠাৎ করে মনে পড়লো যে জীবন তো অতি তুচ্ছ, আর কি দিতে চাও তুমি? এখন লোকে তো আমার বিরুদ্ধে অভিযোগ করে যে আপনি বইয়ের নাম উল্লেখ করেন, বঙ্কিমচন্দ্রের বই উল্লেখ করে আবার কি অপরাধ করলাম? সেটা তো মানুষ বিচার করবে, আমরা ছেড়ে দিলাম সবার উপর সেটি না। আচ্ছা, তাহলে যেহেতু আপনি ছাত্র নেতৃত্বের কথা আনছেন এবং আপনি বলছেন যে এটি এরকম হতে পারতো বা সেরকম হতে পারতো, কিন্তু আসল কথা হচ্ছে সাম্য, সম অধিকার মানুষের হক, মনুষ্যের মর্যাদা। আমাকে 30 সেকেন্ড সময় দেন। মনুষ্যের মর্যাদা মানে কি? মানুষ মরলে তাকে কবর দিতে হবে, অথবা তাকে তার কায়দায় যেভাবে সে সম্মানজনক মনে করে সেভাবে সৎকার করতে হবে। সেটা যদি কেউ করতে না দেয়, মৃতদেহকে প্রস্রাব করে দেয়, মৃতদেহকে লুট করে নিয়ে যায় এবং জোর করবে। যেমন আবু সাইদের বাবা দুদিন আগে, একদিন বা দুদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে বলল, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী তার বাসায় 17 জুলাই তাকে চাপ দিল তাড়াতাড়ি লাশ দাফন করে ফেলতে, উপযুক্ত মর্যাদা যেন তার মানে জানাজা পড়া না হয়। এটা মানবিক অমর্যাদা। সেইটা কিন্তু একদিন হয় না। আমরা শুধু জুলাই আগস্টের ঘটনা বলবো না, এর আগের 15 বছর চলেছে।
তর্কের খাতিরে আমি সত্যের খাতিরে বলতে হবে, জি জি sure. এই ঘটনার সূত্রপাত তো আগের আমলে হয়েছিল। Yeah. এটা বিএনপির শাসন আমলে হয়েছে, র্যাব তো শুরু করেছিল বিএনপির আমলে। শেখ হাসিনা এটাকে সম্পূর্ণ অপব্যবহার করেছেন, আরো বহু গুণে বর্ধিত করেছেন। কিন্তু এখন বর্তমান পরিবর্তনের ঐতিহ্য যে অপরিবর্তনে পরিণত হচ্ছে, পইতে এই বিষয়ে তারা কিছু কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই বাহিনী তো ব্যান করা উচিত, অবশ্যই করা উচিত, কিন্তু তারা করছে না। কারণ সেটি মানবাধিকার লঙ্ঘন করা হয়। কারণ সাজানো নাটকটা আমরা দেখেছি, সলিমুল্লাহ খানকে নিয়ে গেলাম, সলিমুল্লাহ খান পালানোর চেষ্টা করলেন এবং র্যাব বাহিনী গুলি করে গোলাগুলিতে উনি মারা গেলেন। এটা আরেকটা কারণ আছে, দেশের বিদ্যমান পুলিশ বাহিনীকে অপমান করা। এটা হ্যাঁ অবশ্যই, পুলিশ বাহিনীকে গণতান্ত্রিকভাবে গঠন করবে, অকার্যকর, রাইট। এবং এইখানে সামরিক বাহিনী থেকে লোক এনে এটা ছদ্মবেশে সামরিক শাসন চালু করা, এটা সামরিক বাহিনীর জন্য অমর্যাদাকর। অর্থাৎ দুই দিক থেকেই, মানে প্যারামিলিশিয়া টাইপের পার্টি প্রথম গঠিত হয়েছিল বাহিনী, রক্ষী বাহিনী, এটা মুজিব বাহিনী সন্ধ্যা দিয়ে করেছিল। সেইটার আদর্শ অনুসরণ করেছেন খালেদা জিয়ার সরকার 2000 সনের পরে। এইটাও একটা অপকীর্তি, এবং সেইটাকে যে বহাল রাখলেন শেখ হাসিনা সরকার, এটা অপকীর্তি। কিন্তু বর্তমান সরকার ডক্টর ইউনূস সরকারের দায়িত্ব ছিল প্রথমে এটা বাতিল করা। অবশ্যই। চলুন তারা আরেকটু এগিয়ে যাই। ছাত্রদের নিয়ে কথা বলছিলাম আমরা, আপনি বলছিলেন অনেকেই ছাত্র নেতৃত্বের ওপর আস্থা রেখেছিল, এখনো অনেকে রাখছে। আমি আশাবাদী, ভেবেছিল তাদের হাত ধরেই পরিবর্তন আসবে, কিন্তু ছাত্র নেতৃত্ব বিভক্ত, যেটি দেখতে পাচ্ছি আমরা, দুর্নীতিগ্রস্ত অনেকে, অনেকে ক্ষমতার প্রতি আসক্ত। এই হতাশাগ্রস্ত অবস্থা কি অনিবার্য ছিল? খানিকটা অনিবার্য ছিল, কিন্তু আমাদের গোড়ায় বলতে হবে, ছাত্ররা যে নেতৃত্ব দিয়েছে তার গুণটা আগে স্বীকার করতে হবে। তাদের গুণটা স্বীকার করার পরে শুধু আপনি তাদের সমালোচনা করার যোগ্যতা অর্জন করবেন। এই যে এই পরিবর্তনটা সকলেই চাইছিল মনে মনে, কিন্তু কেউ ম্যাও ধরে কে, হুইচ টু বেল দি ক্যাট, দে ডিড ইট। সুতরাং তাদের কিন্তু কোনো ঘোষিত ইশতেহার ছিল না আমরা কি কি পরিবর্তন চাই। তারা প্রথমেই বলেছিল লক্ষ্য করার বিষয়, আমরা এই কোটার অবসান চাই। এর আগেও নাম বলেছে, তারপর তারা 9 দফায় আসলো, মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, তারপরে 1 দফায় আসলো প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমরা বুঝে বা না বুঝে যারা তাদের সমর্থন করেছি, আমরা শুধু আমাদের আকাঙ্ক্ষাকেই দেখেছি ওখানে। ছাত্ররা কি বলছে সেটা শুনিনি। আমরা চাই যে এই স্বৈরতন্ত্রের অবসান হোক। অবসান বলবো আমি, আইনগতভাবে এটা অবসান হতে পারতো যদি সরকার যদি তখন বুঝতে পারতো তাদের পতন আসন্ন হয়েছে, তাহলে তারা এটা করতেন। কিন্তু আমাদের গত সরকার যা করেছেন তার সাথে আমি ইরানের শাহের বিদায়ের দিনগুলোর খুব মিল দেখতে পাই। আমি আপনার একেবারে একমত আপনার সাথে। ইরানের শাহ করলেন কি, তিনি ধরেন ওই যে স্কোয়ারের মধ্যে, তেহরানের স্কোয়ারে গুলি করে, কেউ বলে 379 জনকে মেরেছে, কেউ বলে 1200 জনকে মেরেছে। সংখ্যা নিয়ে রিপোর্ট করা কঠিন, তবে বিপুল পরিমাণ হত্যাকাণ্ড উনি করলেন। কিন্তু একটা সময় দেখা গেল ইরানের সেনাবাহিনীর একটা অংশ প্রথমে, মানে নৌবাহিনী, বিমান বাহিনীতে প্রথমে বিদ্রোহ দেখা দিল তাবরিজে। তখন শাহের বাহিনী শুধুমাত্র তার ব্যক্তিগত গার্ড ছাড়া অন্য সবাই যখন তার প্রতি আনুগত্য প্রত্যাহার করলেন, তখন শেষ পর্যন্ত তিনি শাপুর বখতিয়ারকে প্রধানমন্ত্রী করে নিজে পালানোর চেষ্টা করলেন। তিনি পালালেন 6 তারিখ, 16 তারিখে খোমেনি আসলেন, শাপুর বখতিয়ার থেকে আনতে বাধ্য করলেন। তখন খোমেনি তাকে বললেন তোমাকে পদত্যাগ করতে হবে, তখন তিনি মেহেদী বাজার খানকে নিয়োগ করলেন। এই ক্রমটা দিয়ে লক্ষ্য করবেন, এই পর্যন্ত মিল আছে বাংলাদেশের সাথে, তারপর আর মিল নাই। বাংলাদেশের মেহেদী বাজার খান ক্ষমতায় রয়ে গেছে। হ্যাঁ, আমি আরো মিল আছে। শাহেন শাহ, তার তো নাম শাহেন শাহ না, শাহেন শাহ তো উনি নিজে রেখেছিলেন, দ্য কিং অফ দ্য কিং, পৃথিবীর পদের নাম রেখেছে। তার নাম মোহাম্মদ রেজা খান, তার বাবার নাম মোহাম্মদ রেজা খান। ওকে, নাও বঙ্গমাতা, সিমিলারিটি ইজ দেয়ার। আমি যেটি বলছি, টেল সাইনস আর দেয়ার। ফ্যাসিবাদের বা এখন যে নতুন বৈশিষ্ট্য দেখা দিচ্ছে, আবার যারা পুরনো সরকারের সমর্থক তাদের মধ্যে দুঃখজনক পরিণতি হচ্ছে, তারা জিনিসটা বুঝতে পারছে না এখন। আমি কিন্তু আসবো এই প্রসঙ্গে, এটি আরো খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আপনি নিয়ে এসেছেন, আর আমার আলোচনা ছিল না, বাট আমরা এটা আলোচনা করব, এটা দরকার আছে। চলুন, ছাত্র নেতৃত্বের কথা বলছিলাম, ছাত্রদের দ্বারা বিপ্লব হয়েছে। আপনি যেটি বলেছেন যে সেটি হচ্ছে বিপ্লব হওয়ার অন্যতম কারণ, তাদের কোনো একটি মিশন ছিল না। মিশন ছিল আমাদের অধিকারটা আদায় করতে হবে, সাম্য দরকার। পরবর্তীতে সেটি অন্য রূপ নিয়েছে, এবং তখন পর্যন্ত তাদের কোনো যেটি বলে যে ইশতেহার থাকে, নির্বাচনী ইশতেহার, পতনের ইশতেহার, সেরকম কোনো কিছু ছিল না, যার ফলশ্রুতি আমরা দেখেছি। মানুষ তাদের সাথে একমত পোষণ করেছে, কারণ মানুষও চাচ্ছিল এরকম, এটির অবসান হওয়া দরকার, যেটি আপনি বললেন। ওকে, ছাত্র নেতৃত্ব নিজেদের মধ্যপন্থী বলে পরিচয় করিয়েছে প্রথম থেকেই, কিন্তু একাধারের অর্থ এরকম আমাদের মনে হয়েছে যে আজকের ছাত্র নেতৃত্ব পূর্বের ছাত্র নেতৃত্বের তুলনায় অনেক দক্ষিণপন্থী, আমরা যেটি বলি রাইটেস্ট।
আবার অনেকেই ধর্মের প্রতি বেশ অনুগত, কিন্তু আমরা সাধারণত জানি যে স্টুডেন্টরা লেফটিস হয়ে থাকেন, যেটি দেখে আসছি আমরা, কিন্তু এটি কিন্তু একটু ভিন্ন। এই পরিবর্তনের কারণ কি মনে হয় আপনার কাছে? আমারও কারণ তো অনেক দীর্ঘ, আমরা যদি সংক্ষেপে বলি, এরা যেটা উপলব্ধি করেছে এটাকে ইংরেজিতে বলে, আমি এত দক্ষিণপন্থী মধ্যপন্থী বলবো না, এগুলো আমি বলছি না জেনে বলছি ওরা। আপনি তাই মনে করেন? হ্যাঁ, তারা হচ্ছে ইংরেজিতে বলা যায় প্র্যাগম্যাটিক। যেটা করলে কাজ করা যাবে। যেমন তারা চেয়েছে কি বৈষম্যের অবসান করার জন্য একটা জিনিস বেছে নিয়েছে তারা, কোটা আন্দোলন। এটা গুরুত্বপূর্ণ কাজ করেছে তারা। তারা জানে এর মধ্যে তরুণদের মধ্যে যে বেকারত্ব আছে, লক্ষ লক্ষ তরুণের বেকারত্ব, সেটার একটা বহিঃপ্রকাশ আছে এই কোটার মধ্যে। কোটা মানে শুধু সরকারি চাকরির জন্য না, দেশের সমস্ত চাকরিতে এই যে বৈষম্য, এটার বিরুদ্ধে এটা একটা সুন্দর আন্দোলন, এটা একটা ক্যাপসুল। তারপরে তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়েছে, মানে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে। এখন তারা যে বলছে তাদের কথা শুনতে হবে, আমি মনে করি তাদের কথা মধ্যে যুক্তি আছে। এই যুক্তি গ্রহণ করতে আমরা যদি বাধ্য হই তখন আমরা এটা করবো, এর আগে আমি করবো না। এখন এই বাধ্য করার ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। সেটা কি? তারা বলছে যে কোনো দেশে এই বৈপ্লবিক পরিবর্তনের পর বৈপ্লবিক পরিবর্তনের সংবিধানের পরিবর্তন হয়। তো এই জন্য তারা তাহলে যে নির্বাচনটা হবে এটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। আপনি যদি আমাকে 1 মিনিট সময় দেন, আমি পাকিস্তান আমলের কথাই বলুন। পাকিস্তান হওয়ার পর কথা ছিল পাকিস্তান চলেছে 1956 সন পর্যন্ত পুরনো আইনে, 1945 সনের ভারত শাসন আইন অনুসারে। ভারতও চলেছে 1950 পর্যন্ত সেই আইন অনুসারে। তো 56 সনে যে সংবিধান হলো 2 বছরের মধ্যে বাতিল হলো সামরিক শাসন এসে। তারপরে 62 সনে আরেকটা সংবিধান উনি দিলেন। আবার আইয়ুব খানের যখন পতন হলো তখন পাকিস্তানের সামরিক সরকার ওই সংবিধান বাতিল করলো, 62 সংবিধান। ওই সংবিধানের অধীনে নির্বাচন হয় না, কিন্তু তখন LFO বা আইনগত কাঠামো আদেশ, লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডারের অধীনে নির্বাচন হয় 70 সনে। 70 সনে নির্বাচনের এজেন্ডা ছিল কি, ওই নির্বাচনের পরে একটা পাকিস্তানি সংবিধান লিখতে হবে 120 দিনের মধ্যে। এই কাহিনীগুলি সবাই জানে। আমি এই জন্য মনে করছি বর্তমানে যে নির্বাচন হচ্ছে, নির্বাচনটা কি এটা নিয়ে কোনো ঐক্যমত হয়নি। নির্বাচনটা কি গণপরিষদের হবে না পার্লামেন্ট বা জাতীয় সংসদের হবে? ছাত্ররা দাবি করছে এটা গণপরিষদের নির্বাচন হওয়া উচিত, এবং তারাই ঠিক করবে ভবিষ্যৎ কনস্টিটিউশন কি হবে। এটা না করে বর্তমান সরকার যা করছেন, এটা ছাত্রদের দাবি কিনা আমি জানি না, বর্তমান সরকার যা করছেন সেটা কি, তারা ঐক্যমত কমিশন করেছেন, সংবিধানের কি কি বিষয়ে একমত হওয়া যাবে। তার মানে বিপ্লব এখন ভিন্ন খাতে পরিচালিত হচ্ছে এবং তার উল্টা খাতে পরিচালিত হচ্ছে। তারা নতুন যে দাবিগুলো আনছেন, মূল দাবিটা ছিল যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা যেন আর কোনোদিন ফিরে না আসে, সেরকম যেন মানুষকে যেন তার ভোট থেকে বঞ্চিত করা না যায়। কিন্তু তারপরেও আমরা বলছি এটাকে করার জন্য পদগুলি কি কি, কেউ তখন বলে নাই, কিন্তু একটা উচ্চ কক্ষ গঠন করতে হবে যেন বাংলাদেশে স্বৈরতন্ত্রের পথে বাধা সৃষ্টি করার জন্য সংসদের দ্বিতীয় কক্ষ, সেনেট একটা দরকার। সেটা এখন আলোচনা হচ্ছে, কিন্তু মূল জিনিসটা বলছে না স্বৈরতন্ত্র কি করে ক্ষমতা দখল করলো। সেই কারণগুলি যদি আমরা দূর করতে পারি তাহলে উচ্চকক্ষ থাকবে না, তার কোনো সমস্যা হতো না। সেটা হচ্ছে যেমন জনগণকে তার ভোট দিতে না দেওয়া, ভোটার তালিকার মধ্যে ত্রুটি করা, জোর করে ভোট কেন্দ্র দখল করা এবং মনোনয়ন বাণিজ্য করা, পার্টিগুলির ভিতরে কোনো গণতন্ত্র না থাকা, সেগুলোর দিকে মনোযোগ না দেওয়ার জন্য তারা এই সমস্ত ভূমির দিকে মানে আমি বলবো মনের বিক্ষেপ ঘটাচ্ছেন। এটা কিন্তু যারা ঘটাচ্ছেন তাদের বলছে ছাত্রদের হাতে নিয়ন্ত্রণ নাই। এটা ছাত্ররা করছে না, কিন্তু এটা তো যেই সরকার এখন আছে এইটা ছাত্রদের দ্বারা মনোনীত সরকার, এটা আমি স্বীকার করে নেব। কিন্তু এই সরকার ছাত্রদের হাতছাড়া হয়ে গেছে। ছাত্ররা চায়, অন্তত ছাত্রদের নেতৃত্বের প্রধান অংশটি চায়, আমি একজন নাম বলতে পারি, যেমন নাহিদ, যিনি ছাত্রদের নেতা, নাহিদ ইসলাম নেত্রী হিসেবে স্বীকৃত ছিলেন এবং তিনি সরকারের তথ্য উপদেষ্টা দায়িত্ব পালন করেছিলেন। তিনি এখন আরেকটা পার্টি নেতৃত্ব নিয়েছেন। তাদের দাবি পরিষ্কার যে সামনে আমাদের সংবিধানের সংস্কার না করে আমাদের পক্ষে নির্বাচনে যাওয়া উচিত নয়। সংবিধানের সংস্কার করার প্রধান মানে হচ্ছে কি, সংবিধান সংস্কার করবে কে? একটি গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে হবে, এবং সেই দাবির থেকে তাকে সরিয়ে নেওয়ার জন্য যত আয়োজন হচ্ছে এখন। কিন্তু এতে করে তো যেই কারণে এই অভ্যুত্থান বলুন, বিপ্লবী বলুন, যে কারণে এটি করা হয়েছে সেটি তো ব্যর্থ হয়ে যেতে পারে। যে কোনো সময় যে কোনো কারণে হতে পারে। যেমন আপনি জানেন রুশ বিপ্লবের পর 4 বছর ধরে গৃহযুদ্ধ চলেছিল, রেড আর্মি আর হোয়াইট আর্মি বলতো, তাই না? এই যুদ্ধের পরে এবং পৃথিবীর 10-12টি দেশ একযোগে, আপনি পরোক্ষভাবে দলে প্রায় 20টি দেশ একভাগে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স সবাই আক্রমণ করেছিল এই দেশকে, কিন্তু তারপরে তারা কোন রকমের টিকে গেছেন। কিন্তু টিকে যাওয়ার যে বিষময় ফল ফলেছে সেখানে স্টেলিনের স্বৈরতন্ত্রের উদ্ভব হয়েছে। তা আমাদেরও সেরকম একটা বিষময় ফল ফলতে পারে। অর্থাৎ স্বৈরতন্ত্র যদি আবার যুদ্ধ চাপিয়ে দেয় জনগণের উপর, স্বৈরতন্ত্র আসতে পারবে বলে আমার মনে হয় না। এটা আমার
এখনকার পরিস্থিতি, কিন্তু তারা যেটা গণতন্ত্র সেটাকে বিকৃত করে দিতে পারে। ওকে, এবং সেটি তাহলে আসল উদ্দেশ্য ব্যর্থ হয়ে যেতে পারে। সেই পথ এখন শুরু হয়েছে বলে আপনি মনে করেন? আমি কিন্তু আসবো, আপনি কিন্তু আওয়ামী লীগ প্রতিনিধিদের কথা বলছেন, এখনো যারা অনেক সমর্থন করেন, কিন্তু ঘুরে আসবো সেখানে। আপনি রাশিয়ার কথা বলছিলেন, চায়নার কথা বলছিলেন। মাও সেতুং আসার আগে বিক্ষিপ্ত ভাবে যে যার অঞ্চলে যা ইচ্ছা করে যাচ্ছিলেন। না, চায়নার বিপ্লব তো অনেক দীর্ঘস্থায়ী। আমি তো সংক্ষেপে বলি, জাপান যখন 1931 সনে মাঞ্চুরিয়া আক্রমণ করে, তখনই দ্বিতীয় মহাযুদ্ধ প্রকৃত প্রস্তাবে শুরু হয়। আমাদের ইউরোসেন্ট্রিজমের কারণে আমরা মনে করি যুদ্ধ শুরু হয়েছে 1939। আমি বলছি 1931 থেকে ধরলে বুঝবেন চীনের বিপ্লব তখনই শুরু হয়েছে। চীনের মধ্যে দুটা শক্তি ছিল তখন, তথাকথিত জাতীয়তাবাদী শক্তি, যেটা এখন ফরমোজা বা তাইওয়ানে আছে, আর ছিল মাও সেতুং এর শক্তি। তো মাও সেতুং তো ক্ষমতা গ্রহণ করেছেন 1949 সনে। তো আমি এই মাঝখানে অনেক ঘটনা ঘটেছে, আপনার এই সংক্ষিপ্ত সময় সেটা যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, ঠিক আছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই মুহূর্তে দেশের প্রধান রাজনৈতিক, আপনি ধরে নিন বিএনপি, তারা নিজেদের মুক্তিযুদ্ধের রক্ষক হিসাবে উপস্থিত করছেন। ৭১ নিয়ে এই বিভক্তির কারণ কি বলে আপনি মনে করেন? ৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের সকল মানুষের সমর্থন থাকা সত্ত্বেও অতি ক্ষুদ্র একটি অংশ ওই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, এবং তারা তাদের সামরিক বাহিনী গঠন করেছিল। যোগ করে দেয়, জি বলুন। এই যে বিভক্তির কথা বলছেন, এই বিভক্তি যদি হয় তাহলে পরিণতি কি হতে পারে? আচ্ছা, আমি ওটা শেষ না করে যেটা আসতে পারবো না। আমি বলছি ৭১-এর মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিলেন, যেমন জামাত ইসলামী, নাজাম ইসলামী, আরো বহু মুসলিম বিরোধিতা করেছিলেন, সেরকম কিছু শক্তি ছিল। 1970-এর নির্বাচনে তারা পরাজিত হয়েছিল, কিন্তু তারপরেও তারা পাকিস্তান রক্ষা করার তাদের দায়িত্ব বলে মনে করেছিলেন। যদিও আইরনি হচ্ছে, নাজাম ইসলামের পূর্বসূরি জমিয়তুল উলামা হিন্দ এবং জামাত ইসলামের পূর্বসূরি জামাত ইসলাম ইন্ডিয়া, তারা কেউই পাকিস্তান চায়নি। অথচ 1970-এর নির্বাচনের পর তারা সবাই পাকিস্তান বন্দী হয়ে ওঠেন। এই জন্য তারা আল বদর, আল শামস এবং অন্যান্য রাজাকার ইত্যাদি বাহিনী গঠনে তারা সক্রিয় ভূমিকা পালন করেন, তাদের লোকদের দিয়ে করেন, এবং তারা নানা রকমের যুদ্ধ অপরাধের সাথে জড়িত ছিলেন। সেইটার বিচার কেন বাংলাদেশে হয়নি, এটা হচ্ছে আমাদের বিচার্য বিষয় দীর্ঘদিন। পরে শেখ হাসিনার আমলে ওই বিচারটাকে কেন্দ্র করে তিনি দেশের মধ্যে এমন একটা মেরুকরণ তৈরি করলেন, যার কারণে জামাত ইসলামের লোকেরা নিজেদেরকে প্রেজেন্ট করলো যে আমরা নির্যাতিত। আমি ঘটনার সংক্ষিপ্ত রূপ বলছি। এই জিনিসটা যদি আপনি না বোঝেন, তাহলে আমার দ্বিতীয় কথা বলা সম্ভব নয়। মুক্তিযুদ্ধ নিয়ে যে বিতর্কটা এখন করছে, আমার বক্তব্য পরিষ্কার। 2024 সনে যা হয়েছে, এটা হচ্ছে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নের সংগ্রাম, তার বিরুদ্ধে যাওয়ার সংগ্রাম নয়। এটাই মুক্তিযুদ্ধ আমি মনে করি। এটা অর্থাৎ মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। সামাজিক সুবিচার মানে শ্রেণীতে শ্রেণীতে, গোত্রে গোত্রে, ধর্মে ধর্মে সবার মধ্যে যেন সমবন্টন থাকে, অধিকারের সমবন্টন, সম্পদের নয়। যেমন আপনি এক ভোট দিবেন, আমি সম অধিকার, সমবন্টন নয়, রাইট, সম অধিকারের বন্টন। আপনার একজনকে আপনি চাকরিতে দরখাস্ত করতে দেবেন, আরেকজনকে দেবেন না, সেটা অধিকার হলো না। অর্থাৎ আর মেধার ক্ষেত্রেও নানা রকমের প্রশ্ন আছে। বিনিয়োগ ছাড়া তো মেধা হয় না। বিনিয়োগ যদি সমান না হয়, তাহলে তো মেধাও সমান হবে না। এই কতগুলো অনেকগুলো কথা একসাথে বলা যাচ্ছে। বিনিয়োগ অনেক রকমের হতে পারে, বাট আমি ধরে নিলাম মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের অর্থের মধ্যে আমি আপনাকে বলছি বিশেষণের উপর গুরুত্ব দেন। সামাজিক, শুধু সুবিচার নয়, সামাজিক সুবিচার। সুবিচারের উপরে এই যে বিশেষণটা কেন দিলাম, সমাজের মধ্যে বিভিন্ন অংশের মধ্যে সুবিচার, শুধু ব্যক্তিতে ব্যক্তিতে নয়। 2 নম্বর হলো নারী আর পুরুষের মধ্যে সুবিচার, ধরেন এটা সামাজিক সুবিচার, এটা ব্যক্তি পর্যায় থেকে ছড়িয়ে যায়। একইভাবে মর্যাদা, ব্যক্তির মর্যাদা শুধু নয়, মানবিক মর্যাদা। মানুষের মর্যাদা বলতে যে জিনিসটা পৃথিবীর ইতিহাসে আমরা শিখেছি, সেইটাই হিউম্যান ডিগনিটি। হিউম্যান বলতে তাকেই বলা হয় যাকে মরার পরে কবর দেওয়া হয়। এটা হচ্ছে তার ইটিমোলজিক্যাল অর্থ, হিউম্যান। পশ্চিমাজের মধ্যে হিউ আছে না, এইটাই যে। তো আমি বলবো বাংলাদেশের মানুষ মর্যাদা হারাতে বসেছিল, কারণ বাংলাদেশ লুট হয়ে গিয়েছিল। স্বাধীনতা আমি অর্জন করেছি, সেই স্বাধীনতা লুট করেছেন আওয়ামী লীগ, শেখ হাসিনার দল। এটা হচ্ছে আইরনি, বেজস্তুতি বলে। যারা নেতৃত্ব দিল তারাই লুট করে নিয়েছে। হ্যাঁ, নেতৃত্বের মধ্যেও সমস্যা আছে, কারণ নেতৃত্ব আসলে দেয় না। জেনারেলি ধরে নিলাম আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা চায়নি। আর দুঃখের সাথে বলছি, মানে স্বাধীনতা তার উপরে থ্রাস্ট আপন। এটা কথা আছে, সাম আর বর্ন গ্রেট, সাম আর মেড গ্রেট, দেয়ার আর সাম অন হুম গ্রেটনেস ইজ থ্রাস্ট আপন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ ঝাঁপড়ে বসেছিল, পাকিস্তানিরা তাকে মুক্তিযুদ্ধ করতে বাধ্য করেছে। তো যা হোক, তাকে যদি পাকিস্তানের ক্ষমতা শেয়ার যথাযথ দিত, সে তো মুক্তিযুদ্ধ করতো না। তো যাও, এগুলি অনেকে কেন, সবাই দ্বিমত পোষণ করুক, আমার কথা তো আমাকে বলতে হবে, সেই জন্য আপনি আমাকে বলতে দিয়েছেন, অবশ্যই, তাই না? তা আমার বক্তব্য হচ্ছে, আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধ চায়নি, বাংলাদেশকে যে মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে তুলতেও চায়নি। এই সেই যে সংবিধানে যে ভুয়া কথাগুলো চালু করেছিল, একটা হলো জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ মানে অন্য জাতির উপর নিপীড়ন করা, নিজের অধিকার অর্জন। দুটো অর্থ হয়। জাতীয়তাবাদ মানে জাতিসমূহের আত্মনিয়ন্ত্রণের অধিকার, এটা হচ্ছে তার মিনিং এর সদর্থ, অ্যাফার্মেটিভ।
নেগেটিভ তো শুরু হয় যখন সে অন্য জাতির উপর অত্যাচার করে নিজেকে প্রধান জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। এই জন্য বলা হচ্ছে কি আমাদের, যেটা আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিতে দেখেছি ওই আদর্শটাই তো, জার্মানির পার্টির নাম কি, নাৎসি মানে তো ন্যাশনাল, অফকোর্স জাতীয়তাবাদী, হ্যাঁ, এবং সমাজতান্ত্রিক ছিল, জাতীয়দের সমাজতান্ত্রিক শ্রমিক ছিল, তো বুঝতে পারছেন না? What irony! ন্যাশনাল সোশ্যালিস্ট আরবাইটার্স পার্টি ডয়চল্যান্ড কি চরম আকার ধারণ করেছিল। চাও আমি যে বাংলাদেশ দুর্ভাগ্য দেশগুলোর মধ্যে পড়ে এখন, আমাদের আসল অবশ্যই আন্তর্জাতিক যে শ্রমের বিভাগ, ইন্টারন্যাশনাল ডিভিশন অফ লেবার, আমরা তো সেই এখনো কাঁচামাল সরবরাহকারী অথবা তৈরি বস্ত্র সরবরাহকারী দেশে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আসল গন্ডগোলের দিকে কোনো হাত না দিয়ে শুধুমাত্র জনগণের কাছে ক্ষমতা কেড়ে নেওয়ার যে চেষ্টা, এটাকে তারা নাম দিয়েছে গণতন্ত্র। ওকে, আমি আইরনি, আমার মনে হয় অনেকে এর সাথে ইটস অ্যান আইরনি, বাট অনেকেই একমত হয়, কারণ এটি আমরা দেখে আসছি 71 পর থেকে এখন পর্যন্ত যিনি এসেছেন, ডাজন্ট ম্যাটার, কম বেশি সবিনয় নিবেদন করি আমাদের আলোচনার উদ্দেশ্যে একমত হওয়া নয়, বহুমত হওয়া। I'm agreeing with the topic that we are discussing, not agreeing with you in as an individual. আপনি আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আপনি যে কথাটি বলছিলেন, আওয়ামী লীগের এখনো যারা সমর্থন তারা বুঝতে পারছেন না কিভাবে ফ্যাসিবাদ ফেরত আসতে পারে, সেই প্রসঙ্গ আমাদেরকে একটু যদি বুঝিয়ে বলুন, আর কেন এটি আপনি বললেন, এটির অর্থ কি, তারপর আমরা আরেকটি প্রশ্ন দিয়ে আমাদের অনুষ্ঠান শেষের দিকে চলে অনেক ধন্যবাদ। আমি বলছি একটু ভিন্নভাবে বুঝেছেন আপনি। আমার বোধ হচ্ছে কি আওয়ামী লীগের কেন পতন হলো, এইটা আওয়ামী লীগের কর্মীরা এখনো বুঝতে পারছে না। তারা যে বুঝতে কি জনগণের অধিকার হরণ করা ছিল পতনের মূল কারণ, হ্যাঁ এটা তারা করছে, তারা মনে করছে এটা কোনো বিদেশি শক্তি ষড়যন্ত্র করে করেছে। আপনার যে ঘা থাকে মাছি এসে বসবে, অবশ্যই আপনার এখানে যখন একটা দগদগে ঘা আছে, আপনি যখন গণহত্যায় লিপ্ত হচ্ছেন, মানে গণহারে হত্যায় লিপ্ত হচ্ছেন, আমি টেকনিক্যাল জেনোসাইড বলছি না, তখন আপনার এটাকে বলে ম্যাসিভ ডিজাস্টার করেছেন আপনি। সুতরাং আপনার রাজনৈতিক কারণেই একটা রেল দুর্ঘটনা হলেও জাপানের মন্ত্রীরা পদত্যাগ করে, রাজনৈতিক কারণে আপনার রিসাফল করা উচিত ছিল, পদত্যাগ করে আবার নির্বাচন দেওয়া উচিত ছিল, কিন্তু আপনি নির্বাচন দিতে এত অনীহা করছেন কেন? আপনি 2014 সনে নির্বাচন দেননি, আপনি 2018 দেননি, 24 নির্বাচনের নামে প্রহসন করেছেন, অথবা রাত্রের বেলা আপনি ভোট চুরি করেছেন, এগুলো সকলেই জানে। যখন জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠেছে তখনই বোঝা হচ্ছিল ঠিক আছে আমি পার্লামেন্ট ভেঙে দিলাম, নতুন ইলেকশন হবে। জনগণের সম্মতি ছাড়া কোনো গণতান্ত্রিক রাষ্ট্র হয় না। সম্মতি আদায়ের অনেক পথ আছে, একটা হচ্ছে গণতন্ত্র, নির্বাচনের মাধ্যমে যেটা হয় এটাকে আমরা ইলেকটোরাল ডেমোক্রেসি বলি, কিন্তু আর একটা সোসিও ইকোনমিক ডেমোক্রেসি আছে, যেখানে মানুষের সামাজিক অর্থনৈতিক কারণেই মানুষ এই ব্যবস্থাকে সমর্থন করে। কারণ আমি এদের উপকৃত হয়েছি, যেমন যাদের জমি বন্ধকি ছিল তাদের জমি বন্ধকি যদি আপনি ছাঁটা করে দেন, যেমন শেরে বাংলা ফজল হক করেছিলেন, ঋণ সালিশ থেকে মুক্তি দিয়েছিলেন, তখন কৃষকদের নেতা হয়ে উঠেছিলেন শেরে বাংলা। এবং 72 সনে আওয়ামী লীগ সরকারের নতুন এসে অনেক বন্ধকি জমি ঋণ মুক্ত করেছিলেন, তাই তারা সকলে আওয়ামী লীগের সমর্থক হয়ে উঠেছিল। কিন্তু কেন আওয়ামী লীগ 3.5 বছরের মধ্যেও ক্ষমতা ধরে রাখতে পারে নাই? এই প্রশ্ন নৈতিকভাবে তুলতে হবে, অনেক গুরুত্বপূর্ণ পারে না। একইভাবে শেখ হাসিনা 15 বছর টিকে গেলেন কতগুলো সমীকরণের মাধ্যমে। তিনি পুলিশকে, প্রশাসনকে, সেনাবাহিনীর একটা অংশকে নানাভাবে তিনি প্রলুব্ধ করে তাদেরকে নানা রকম সুবিধা দিয়ে, ব্যবসায়ী তো আছে, নতুন একটা ব্যবসায়ী শ্রেণী গড়ে উঠেছে ছিলেন, কিন্তু এটা বাংলাদেশের জনগণের সমর্থন ধন্য ছিল না। সেই কারণে কি তাদের কোনো অনুশোচনা নেই আপনি মনে করেন? তাদের অনুশোচনা থাকতে পারে প্রাইভেটলি, কিন্তু আমি পাবলিকলি কোনো অনুশোচনা দেখি না। আওয়ামী লীগের বুদ্ধিজীবীদের মধ্যে আমি দুজনকেও দেখলাম না যারা এই কথা স্বীকার করবেন যে আমাদের ভুলের কারণে আমরা জনবিচ্ছিন্ন হয়েছি এবং আমাদের হাতে ক্ষমতা চলে গেছে। গণতন্ত্র হয় কি এক পার্টির থেকে ক্ষমতা আরেক পার্টির কাছে যেতেই পারে, কিন্তু আরেকটা যখন দীর্ঘদিন ধরে আপনি এই ক্ষমতা পরিবর্তনকে অনিশ্চিত করে রাখেন তখন কি হয়? গণ অভ্যুত্থান হয়। এটাই হয়েছে 1969 গণ অভ্যুত্থানের তুলনায় মাত্রাগত ভাবে 2024 সালের জুলাই আগস্টের অভ্যুত্থান 100 গুণ বেশি হয়েছে। এটা গণতান্ত্রিক সেই দিক থেকে এটা জনগণের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। অনেকে বলছে এটাকে আরব স্প্রিংসের তুলনা করা যায়, আমি এটাকে মনে করলাম না। এটা শাহের বিরুদ্ধে, শাহ যখন 1952 সনে 53 সনে মোহাম্মদ মোসাদ্দেকের সরকারকে উৎখাত করে ব্রিটিশদের সহায়তায়, অপরাধটা কি ছিল? উনি জাতীয়করণ করছেন তাদের তেল। একই যুদ্ধ তারা আয়োজন করতেছিলেন মিশরেও, মিশর তারা পারেন নাই, তখন তারা 1947 সনে যুদ্ধ চাপাইছেন তার উপরে। এই ঘটনার সাথে বেশি মিল আছে বাংলাদেশের ঘটনা। জনগণকে অধিকার বঞ্চিত করে যে অপরাধ ইরানের শাহ করেছিলেন, শেখ হাসিনা গণতান্ত্রিকভাবে প্রথমবার ক্ষমতায় এসে, অর্থাৎ নির্বাচনের মাধ্যমে যেভাবে ক্ষমতায় এসে তিনি একটা রাজতন্ত্রে পরিণত করেছিলেন। তিনি নিজের বোনকে বোনদের রাজকন্যা ঘোষণা করেছিলেন। আসলে রাজপুত্র রাজকন্যা ঘোষণা করা, একজনের পরিবারের সদস্যদের নামে 119টি প্রতিষ্ঠানের নামকরণ করা, সমস্ত লক্ষণ থেকে মনে হয় এটা জঘন্য দেশদ্রোহিতা, অপরাধ, সার্বভৌমত্বের বিরুদ্ধে অপরাধ। এবং সেইটা লঙ্ঘন করে তিনি যে অপরাধ করেছেন, আজও তারা যেটা বুঝতে পারছেন না। আমি অস্বীকার করছি না যে এখানে অন্যান্য দেশের
অধিকারের বিরুদ্ধে আমি কিছু বলছি না। Okay. অন্যান্য দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, আত্মসমালোচনা এবং নিজের দিকে দেখা, নিজের দোষ অন্য দেশগুলো এখান থেকে লাভবান হয়েছে। হ্যাঁ, অবশ্যই। কিন্তু তাদের কারণে আমরা বিপ্লব করেছি, এটা সঠিক না। ওকে, ধন্যবাদ আপনাকে। শেষ প্রশ্ন, বাংলাদেশের সামনে নির্বাচন, এই নির্বাচন নিয়ে যেমন আশা আছে অনেকের, তেমনি আছে উদ্বেগ। আপনি কি আশা করছেন যে এই ভগ্নপ্রায় দেশটি এখন অবশেষে তার পথ খুঁজে পাবে? আমি তো ভবিষ্যৎ বক্তা নই, তবে আমি যে লক্ষণ দেখতে পাই, আমি জি। কয়েকটা বিশ্লেষণমূলক মন্তব্য করতে পারি যে বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার দরকার, যে কারণে আমরা অন্তর্বর্তী সরকার বলে কোনো বিধান সংবিধানে নেই। জি। কিন্তু সেদিন এক অধ্যাপক, যিনি আগের স্বৈরতন্ত্রের দোসর ছিলেন, অধ্যাপক আনোয়ার হোসেন সৈয়দ, তো তিনি বলছেন কি অন্তর্বর্তী সরকার বলে কোনো বিধান কিন্তু সংবিধানে নেই। আমি যে সংবিধানে সবকিছু থাকে না, সংবিধান মানুষই বানায়। আমরা বলি যে আমাদের সংবিধান ছিল সুপরিবর্তনীয় সংবিধান, যার মধ্যে এতটা সংশোধনী হয়েছে। কাজে আমি বলবো বর্তমানে আমাদের একটা স্থিতিশীল সরকার দরকার। এই স্থিতিশীল সরকারের বিধান যদি সংবিধানে না থাকে, সংবিধান বদলাতে হবে। অনেকে সংবিধানকে মনে করে পবিত্র, আমি এটা মনে করি না। সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায়ের বহিঃপ্রকাশ। জনগণ তার অভিপ্রায় কি জানে না, তাকে সেই অভিপ্রায়টা দেখালেই বোঝা যায় যে এই রাষ্ট্র সবসময় তোমার কেউ যেন এটা দুদিনের জন্য তোমার কাছ থেকে হস্তচ্যুত করতে না পারে। তাহলে যদি কোন সরকার তার প্রাপ্ত ম্যান্ডেট লঙ্ঘন করে, তখন জনগণের হাতে কি অধিকার থাকে? এটার নাম হচ্ছে মৌলিক অধিকার ব্যক্তি হিসাবে, কিন্তু সামগ্রিকভাবে এটা কি অভ্যুত্থানের অধিকার। অভ্যুত্থান একটি সাংবিধানিক অধিকার। আবার বলেছিলাম, আরো একবার বলি, মাও জেদুংয়ের উক্তি, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত। আমি মনে করি 2024 সনের যে বিদ্রোহ অথবা বিপ্লব, যে শব্দই বলেন, এটা নিয়ে আমি বিতর্ক করতে চাই না, এটা ন্যায়সঙ্গত। এবং এখন সেই ন্যায়সঙ্গত বিদ্রোহের অনুপ্রেরণা অনুসারে বাংলাদেশে নতুন সংবিধান রচনা করতে হবে। নতুন সংবিধান কেউ বলে আমি এটা সংশোধন করবো, আমরা ঐতিহ্যকে বাদ দিতে পারি না। 1945 সনের ভারত শাসন আইন 20 বছর ছিল, 21 বছর ছিল পাকিস্তানে। আমাদের পুরনো সংবিধান দিয়ে এখন পর্যন্ত দেশ অর্ধেক চলছে, কিন্তু আসলে এই সংবিধান চলবে না। এই সংবিধানে অনেকগুলো মিথ্যা কথা যুক্ত করা হয়েছিল, যেমন শেখ মুজিব কর্তৃক স্বাধীনতা ঘোষণার যে চুক্তি এখানে দেওয়া ছিল, এগুলো সম্পূর্ণ ভুয়া দলিল। কাজে এই কলঙ্ক থেকে জাতিকে মুক্ত করতে হলে আমাদের নতুন গণপরিষদ দরকার, আমি শেষ করছি, এবং আমাদের নতুন সংবিধান দরকার। সামনে যে নির্বাচন হচ্ছে, এটা হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন বলে কানাঘোষা হচ্ছে। এইটাই সংবিধান সংশোধন করতে পারলে আমার মনে হয় না, সুতরাং দেশের অনিশ্চয়তার অবসান হবে না এই নির্বাচন হলেও। অর্থাৎ আশঙ্কা রয়ে গেছে। আশঙ্কা রয়েছে মানে কি, যে আপনার যে রোগে সেই দাওয়াই দিতে হবে, কিন্তু এনারা সোচ খুঁজতেছেন যেখানে রাস্তায় আলো আছে সেখানে, সুস্থ যেখানে পড়েছে সেখানে নয়, কেউ দেখছে না। আমাদের প্রধান সমস্যা হচ্ছে দেশে সার্বভৌমত্বের অধিকার জনগণের, এটা নিশ্চিত করা। এটা নিশ্চিত করার জন্য উচ্চকক্ষ একটা আনুষঙ্গিক ব্যাপার, আসল ব্যাপার নয়। আসল ব্যাপার হচ্ছে জনগণের ভোটাধিকার জন্য কেউ লুট করতে না পারে, সেটা যেন আমরা ব্যবস্থা করি। ওকে, সো আসার কথা হচ্ছে একটা নির্বাচন হচ্ছে, স্বচ্ছ হবে বলে আপনি মনে করেন? এটা বলা মুশকিল। নির্বাচন স্বচ্ছ বলতে কি বোঝায়? আমরা বলছি নির্বাচনের গ্রহণযোগ্যতার একটা ব্যাপার আছে। না, গ্রহণযোগ্যতা হলে এটা দিয়ে চলবে, কিন্তু ধরেন আগেও তো বহুবার নির্বাচন হয়েছে। 1991 আমরা কি করেছিলাম? নির্বাচন হয়েছে অবশ্যই, তো সেখান থেকে একটা সরকার হয়েছিল। তো সেই সরকারই তো আবার 1996 সালটা ভুয়া নির্বাচন। অর্থাৎ যেই কারণে এই অভ্যুত্থান বা বিপ্লব যেটি আপনি বলুন হলো, সেটি হচ্ছে সংস্কারের প্রয়োজন ছিল, সংস্কারটা হতে হবে। সংস্কারটা না হলে কিন্তু নির্বাচন কোনো কাজে আসবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি জানি অনেক কথা আলোচনা হয়নি, কিন্তু আমার মনে হয় সামনে হবে। আপনাকে আবারও আমরা পাবো, সেটা এখানে থাকুন, পৃথিবীর যেখানে থাকুন, আমরা কথা বলে নিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আরেকবার। আপনার সাথে দেখা হয় পরবর্তী অনুষ্ঠানে। যদি আপনার কোনো শেষ মেসেজ থাকে যারা দেখবেন এই অনুষ্ঠানটি পরবর্তীতে, তাদের আপনার 30 সেকেন্ড সময় আছে। না, আমার মূল বক্তব্য হলো বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চাই, জনগণের অধিকার যেখানে কেউ লুণ্ঠন করতে পারবে না। সেটার জন্য আমাদের এমন সাংবিধানিক ব্যবস্থা দরকার যাতে এই লুণ্ঠনকারীদেরকে অভ্যুত্থানের মধ্যে পরাজিত করা যায়। আমার বক্তব্য হলো, যদি কোনো সরকার জনগণের দেওয়া ম্যান্ডেট লঙ্ঘন করে অন্য কর্মসূচি বাস্তবায়ন করতে যায়, তখন তাকে উৎখাত করার অধিকার জনগণের থাকা উচিত। আমার অনেকে মনে হতে পারে এটা তাদের নৈরাজ্যের ফর্মুলা দিচ্ছেন, আমি তাই নয়, এটা হচ্ছে রাজ্য। আমি একটা পরামর্শ দেবো, এই যে আমাদের সরকারের মেয়াদ, তারা করছে না 5 বছর, 5 বছরে আমাদের করতে হবে কেন? ধরেন মার্কিন দেশে তো 4 বছরের সংসদ নির্বাচন হয়, 6 বছরের সিনেট নির্বাচন। তারা কিন্তু কোনো কিছু অনুসরণ করছে না। মার্কিন দেশে অন্যান্য ক্ষেত্রে অনুসরণ করে, কিন্তু এই ক্ষেত্রে এটা করে। জি আছে, এই সব কিছুর আমূল পরিবর্তন প্রয়োজন বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আপনারা জানাবেন আপনাদের মতামত। এটি একটি ওপেন ফোরাম টাইপের আলোচনা, কাজে আপনার যা ইচ্ছা আপনি বলতে পারেন, আমরা সেদিকে চোখ রাখবো। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।